হ্যালো গাইজ, ওয়েলকাম টু ট্যাকম্যানস লাইফ। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি করতে করতে ছাড়ার পর বা সেন্ট্রাল থেকে স্টেটে গেলে বা সেন্ট্রাল থেকে সেন্ট্রালে গেলে তার আগের চাকরির এনপিএসের টাকাটা কি হয় সেই নিয়েই আজকের ভিডিওটা। অনেকের মনে হয়তো ডাউট আছে যে এনপিএসের টাকাটা আদৌ পাওয়া যাবে কি যাবে না, কত টাকা হলে পাওয়া যাবে, কবে পাবে, পুরোটা পাবে কি না। প্রথমে বলি, এনপিএস 2004 সালের পর থেকে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি তাদের সবারই আছে। 4 সালের আগে যাদের জয়েনিং তাদের ওল্ড পেনশন স্কিম আর এনপিএসটা অনেকটাই আলাদা। ওল্ড পেনশন স্কিমে যার চাকরি ছাড়ার সময় যে বেসিক থাকে সেই বেসিকের অর্ধেক তারা পেনশন পায়, মানে বেসিক আর ডিএটা নিয়ে। কিন্তু নিউ পেনশন স্কিমে প্রত্যেক মাসে মাসে এমপ্লয়ির স্যালারি থেকে এমপ্লয়ির বেসিক আর ডিএর 10% কাটা হয়, আর গভর্নমেন্ট কন্ট্রিবিউশন থাকে এমপ্লয়ির বেসিক আর ডিএর 14%। এই দুটো একসঙ্গে মিলে মোট 24% টাকাটা একটা এনপিএস ফান্ড আছে, সেই ফান্ডে জমা হয়। ব্যাপারটা অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই। এখন বর্তমানে 3খানা ফান্ড আছে, তবে এই ফান্ডটা অনেক চেঞ্জ করা যায়। কেউ যে কোনো একটা ফান্ড রাখতে পারে বা 4টে-5টা রাখতে পারে। তো এই এনপিএসের টাকাটা কেউ যখন চাকরি ছাড়ে তখন ছাড়ার সঙ্গে সঙ্গে কি সে পেয়ে যায়? প্রথম কথা, দুটো কন্ডিশান হতে পারে, যে কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে করতে আর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে যাচ্ছে, আর কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে করতে কোনো একটা স্টেট গভর্নমেন্টের চাকরিতে যাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে এনপিএস এখনও চালু হয়নি, ওপিএস আছে বা ওল্ড পেনশন স্কিম আছে। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার কাজ করে যে এনপিএসের টাকাটা কি হবে, আর তার এনপিএস তো আর কন্টিনিউ হবে না। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এনপিএস আছে, তো সেই ক্ষেত্রেও ব্যাপারটা কী হতে পারে। কেউ যদি কোনো সেন্ট্রাল থেকে কোনো রাজ্য সরকারের চাকরিতে আসে, বা যে রাজ্য সরকারে এনপিএস নেই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সরকারের চাকরিতে যদি কেউ আসে, তাহলে সে এনপিএসের টাকাটা অনেক ক্ষেত্রে ফেরত পায়, আবার অনেক ক্ষেত্রে পায় না। কি কন্ডিশন হতে পারে? কেউ রাজ্য সরকারের চাকরিতে আসলে চাকরিতে রিজাইন করার সময় তার এনপিএসের টাকা যদি 2.5 লাখ টাকার কম হয়, টোটাল মিলে গভর্নমেন্ট কন্ট্রিবিউশন প্লাস এমপ্লয় কন্ট্রিবিউশন এই দুটো মিলে তার এনপিএসের টাকা যেটা আছে উইথ ইন্টারেস্ট, এনপিএসের টাকার উপরে একটা ইন্টারেস্ট পাওয়া যায়। ওটা ফিক্স না, যেমন মার্কেটের ভাব বুঝে ইন্টারেস্টটা হয়। তো এই টোটাল টাকাটা যদি 2.5 লাখের কম হয় তাহলে এমপ্লয়িরা পুরো টাকাটা ফেরত পেয়ে যায়। কিন্তু যদি 2.5 লাখের বেশি হয়ে যায় তাহলে এমপ্লয়িরা পুরো টাকাটা ইনস্ট্যান্ট ফেরত পায় না। 2.5 লাখের বেশি হলে আপাতত 20% তারা ফেরত পায়, আর বাদবাকি 80% টাকাটা তার ওই এনপিএস ফান্ড বা এনপিএস অ্যাকাউন্টে ওইভাবেই থাকে। যেটুকু বোঝা যাচ্ছে যে 60 বছর হলে সেই টাকাটা পরে সে তুলতে পারবে। রিসেন্টলি আমার কতগুলো বন্ধু যারা সেন্ট্রাল থেকে মানে রেল থেকে স্টেট গভর্নমেন্টে গেছে, আর তাদের 2.5 লাখের কম ছিল এনপিএসের টাকা, তো তারা পুরো টাকাটাই অ্যাকাউন্টে পেয়ে যায় বা উইথড্রল করতে পারে। কিন্তু 2.5 লাখের বেশি যাদের হয়েছে তারা উইথড্রল করতে পারে না। আরেকটা কেস হতে পারে, কেউ যদি সেন্ট্রালের চাকরি থাকে, কোনোটা সেন্ট্রালের চাকরিতেই যায়, বা এমন একটা স্টেটের চাকরিতে যায় যেখানে এনপিএস আছে, তো তখন তার এনপিএসটা সে চাইলে কন্টিনিউ করতে পারে। এনপিএস করার পর একটা প্রাণ নাম্বার থাকে এনপিএসের, ওটাই নাম্বার, পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তো এই প্রাণ নাম্বার একটা এটিএম কার্ডের মতো একটা কার্ড দেওয়া হয়, তো ওটাকে বলে প্রাণ কার্ড বা এনপিএস কার্ড। তো নিউ জব যেখানে জয়েন করবে সেই অফিসে তাকে আর নতুন করে এনপিএস অ্যাকাউন্ট করতে হয় না। তখন সে তার আগের যে কার্ড সেই কার্ডের জেরক্স আগের কার্ডটা দেখালেই তার যত টাকা জমা হয়ে থাকে ঠিক তারপর থেকে ওইখানে যেরকম মায়না সেই হিসাবে টাকা এনপিএসে জমা হয়। এই কেসটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার আগের এনপিএস ছিল, বর্তমান যে কাজটা করি এখানেও এনপিএস। তো আগে যা কন্ট্রিবিউশন থাকতো নেক্সট যখন এখানে মায়না পাই তো ওইখানের কন্ট্রিবিউশনটা ওর সঙ্গে অ্যাড হয়ে যায়। তো সেন্ট্রাল থেকে সেন্ট্রালে গেলে এনপিএস লসের কোনো ব্যাপার নেই, বা তোমার এনপিএস তোলারও কোনো ব্যাপার থাকে না, এটাই। আর টেকনিক্যাল রেজিগনেশন হোক আর না হোক, টেকনিক্যাল রেজিগনেশন টার্মটা হয়তো অনেকে শুনেছো, অনেকের এখনও ক্লিয়ার আইডিয়া নেই। এই নিয়ে পরে আরেকদিন ভিডিও করে আলোচনা করব। টেকনিক্যাল রেজিগনেশন মানে তোমার একদম পুরো সার্ভিসটাই কন্টিনিউ হয় এরকম ভাবো। তো টেকনিক্যাল রেজিগনেশন হোক বা না হোক, নর্মাল রেজিগনেশন হোক, তাও কেউ এমপ্লয়িরা যদি চায় তারা তার এনপিএসটাকে কন্টিনিউ করতে পারে। এই হলো এনপিএসের দুটো কেস। এনপিএসের টাকাটা মার হয় না, আর এনপিএস পুরো ম্যাচুরিটি হয়ে গেলে অর্থাৎ মানে 60 বছর হয়ে গেলে এনপিএসের 60% টাকা, মানে এখনও পর্যন্ত যে রুল আছে
যে এনপিএসের 60% টাকা এমপ্লয়িরা একবারে তুলে নিতে পারবে, মানে ম্যাক্সিমাম 60% টাকা, আর 40% টাকাটা তার ওখানে থাকবে। সেই টাকা থেকেই প্রত্যেক মাসে মাসে যা পেনশন হয় সেইভাবে পেনশন দেওয়া হবে। যদিও এনপিএস নিয়ে নতুন আরও রুল আসবে, অনেক কিছু চেঞ্জেস আসবে, তো এখনও পর্যন্ত পাবলিকালি সেই চেঞ্জগুলো আসেনি বা সেই মানে নতুন নিয়ম চালু হয়নি। এখনও পর্যন্ত যা নিয়ম আছে সেই নিয়ে আলোচনা করলাম। চাকরি ছাড়লে এনপিএসের কী হয়, এই প্রশ্ন আমাকে অনেকে করেছিলে। তো আবারও বলছি, দুটো কেস হতে পারে, যে এনপিএস যেখানে আছে সেখান থেকে এমন কোনো জব করা যেখানে এনপিএস নেই, অর্থাৎ সেই ক্ষেত্রে তাকে এনপিএসটাকে উঠিয়ে নিতে হবে, বা সে চাইলে পুরোটাও রাখতে পারে। এরকম না যে তাকে এনপিএসটা উঠিয়েই নিতে হবে। 2.5 লাখের কম হলেও যদি এমপ্লয়িরা চায় যে আমি এনপিএসটাকে 7 বছর পর্যন্ত রাখবো, তাহলে তারা রাখতে পারে। আর যদি কেউ চায় যে 2.5 লাখের কম আছে আমি পুরোটা উঠিয়ে নেব, তাহলে তারা উঠিয়ে নিতে পারে। আর আরও একটা কেস হতে পারে যেখানে অলরেডি এনপিএস আছে, এমন জবে যদি এমপ্লয়িরা যায় তাহলে সে এনপিএসটা কন্টিনিউ করতে পারে। তো এই গেল এনপিএসের ফান্ডা। আর এনপিএসটা যথেষ্ট ভালো একটা স্কিম। আমাদের অনেক ডিবেট চলে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করো তারা জানো, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক ডিপার্টমেন্টে একটা আন্দোলন চলে যে এনপিএসটাকে উঠিয়ে ওপিএস আনার জন্য। ওপিএস এমপ্লয়ীদের জন্য ভালো সবাই মনে করে, কিন্তু আমার মতটা একটু আলাদা। যদি সবার স্বার্থ ভাবি, পুরো দেশের মানুষের স্বার্থ ভাবি, এটা আমার পার্সোনাল মত পুরোপুরি, যদি পুরো দেশের স্বার্থ ভাবি, তো আমার মনে হয় যে মানে এনপিএসটাই ঠিক। যদি আমার স্বার্থ ভাবি, অনলি এমপ্লয়ির স্বার্থ ভাবি, তাহলে ওপিএস ঠিক আছে, যে শেষ সময় যা মায়না থাকবে তার অর্ধেক প্লাস ডিএ স্যালারি পাবো আর কি, বা পেনশন পাবো। যাই হোক, এটা তর্কের বিষয়, এ নিয়ে আর বেশি আলোচনা করব না। তো চাকরি ছাড়লেও তোমার এনপিএসের টাকার কোনো লস হয় না। চলো, এইটুকুই ছিল। বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।